আজ ১ মাস ১২ দিন পর জেল থেকে ছাড়া পেলাম। অবশ্য এত তাড়াতাড়ি ছাড়া পাওয়ার কথা নয়। ঢুকেছিলাম নারী নির্যাতন কেস নিয়ে। আসলে জানি না যে ওটা নারী নির্যাতন কিনা, আর জানার চেষ্টাও করছি না। আমি এখনো থানাতেই আছি, কারণ যাওয়ার মতো কোনো জায়গা নেই। বাবা আমাকে ত্যায্যপুত্র করেছেন। কারণটা অবশ্য যুক্তিযুক্ত। কেউ এমন ছেলে চায় না যে ছেলের চরিত্র খারাপ। পরিস্থিতি আমি মেনে নিয়েছি। আমি অবশ্য এই জন্য থানাতে বসে নেই। পুলিশ অফিসার বসতে বলেছে তাই বসে আছি। বেশ কিছুক্ষণ সময় পর একজন স্যুট পরা ব্যক্তি আসলেন। এসে আমার মুখোমুখি বসলেন আর বললেন, কি খবর ইয়াংম্যান? ভালো। মাফ করবেন, আপনাকে আমি চিনতে পারলাম না। আমি একজন মানুষ। তুমি নিশ্চয় ভাবছো তোমাকে তো তাড়াতাড়ি ছেড়ে দেওয়া হলো কেন? হ্যাঁ, এটা অবশ্যই একটা ভাববার বিষয়। আমি তোমার জামিন করিয়েছি। কেন? আর কারণটা কি? কারণ আমি তোমাকে চিনি। তুমি একটা সরকারি প্রতিষ্ঠানে কাজ করতে, এবং ভালো কাজের জন্য তোমাকে পুরস্কৃত করা হয়েছিল। এবং তুমি কেন জেলে আছো তার সবটাই আমি জানি। কিন্তু এটা তো মূল কারণ নয়, তাই না? তোমার জামিন করানোর কারণ তোমাকে আমার কোম্পানিতে নিয়োগ দেওয়ার জন্য। আপনি কি বেশি হলেন যে আপনি বললেই আমি আপনার কোম্পানিতে কাজ করব? আমার বিশ্বাস তুমি আমাকে ফেরাবে না। এখন চলো আমার সাথে। তোমার জন্য একটা নতুন ফ্ল্যাট কিনেছি, তুমি সেখানেই থাকবে। আপত্তি আছে নাকি? না, চলুন। ধন্যবাদ ইয়াংম্যান। আমি জানতাম তুমি আমাকে ফেরাবে না। চলুন। অতঃপর ভদ্রলোকের সাথে তার গাড়িতে করে একটা বিল্ডিংয়ের সামনে আসলাম। সেখানে তিনি তার কেনা নতুন ফ্ল্যাটের চাবিটা আমাকে দিয়ে চলে গেলেন এবং যাওয়ার আগে তার একটা কার্ড আমাকে দিয়ে গেলেন। পরের দিন ওনার দেওয়া কার্ডের ঠিকানা অনুযায়ী অফিসে গিয়ে হাজির হলাম এবং অফিসে জয়েন করলাম। প্রথম দিন বেশ কিছু কাজ করে বাড়িতে ফিরে এলাম। অনেকেই ভাবছেন যে আমি কেন জেলে ছিলাম, তাই তো? তবে শুনুন সেই ঘটনাটা। সেই দিন ছিল রবিবার। সকালে অনিকার সঙ্গে পার্কে দেখা করার কথা ছিল, কিন্তু একটু সমস্যার কারণে আমার আসতে একটু দেরি হয়ে গেছিল। ততক্ষণে অনিকা পার্ক থেকে বেরিয়ে রাস্তায় চলে এসেছিল। আগেই বলি, হ্যাঁ, অনিকা আমার গার্লফ্রেন্ড ছিল। অনিকা খুব রাগী ছিল। ওর এই রাগের কারণেই আমি 1 মাস জেল খেটেছি। কারণ সেই দিন আমি রাস্তায় ওর হাত ধরে বলেছিলাম, সরি অনি, প্লিজ মাফ করে দাও। এই ছেলে, কে আপনি? আর এভাবে আমার হাত ধরছেন কেন? বলছি তো সরি, আর কখনো দেরি হবে না। আজব, কে আপনি? আমাকে ডিস্টার্ব করছেন কেন? অনিকা, এইভাবে কেন রিয়াক্ট করছো তুমি? তো কিভাবে রিয়াক্ট করব? বেয়াদব ছেলে একটা। চেনা নেই জানা নেই একটা মেয়েকে রাস্তায় একা পেয়ে ডিস্টার্ব করছেন। কি ম্যাডাম, কোনো সমস্যা? দেখুন, এই ছেলেটা আমাকে হেনস্থা করছে। এসব কি বলছো অনিকা তুমি? এবার আমরা বলবো রাস্তার মেয়েদের উত্ত্যক্ত করা? থানায় গিয়ে কয়েক গা দিলেই বুঝতে পারবি। চল। তারপরের কাহিনী তো প্রথমেই বলা হয়েছে। কয়েকদিন অফিস করার পর বসের কাছে খুব প্রিয় হয়ে উঠলাম, কারণ আমি 2 দিনের কাজ 1 দিনেই করতে পারি। এই জন্য অফিস থেকে আলাদা কিছু সুযোগ সুবিধাও দেওয়া হয়েছে আমাকে। আমি যখন ইচ্ছে তখন অফিসে আসি এবং আমার কাজ শেষে অফিস থেকে চলে যাই। আজ হঠাৎ ফাইল জমা দিতে গিয়ে দেখলাম বসের চেয়ারে একটা মেয়ে বসে আছে। আমি যে রুমে ঢুকেছি সেই দিকে তার খেয়ালই নেই। সে বসে বসে ফোন টিপছে। আমি জিজ্ঞেস করলাম, এক্সকিউজ মি? ইয়েস, বলুন। স্যার কোথায়? বাবা তো একটু বাইরে গেছে। ও আচ্ছা আচ্ছা, ফাইলগুলো রেখে যাচ্ছি। স্যার আসলে বলবেন কেমন? আচ্ছা, বলবো। দাঁড়িয়ে আছেন কেন? বসুন। না থাক, আমি চলে যাব। আচ্ছা, আপনার নাম কি? আমার নাম চয়ন। ও, আপনিই সেই। সারাদিন বাবা আপনার অনেক প্রশংসা করে। আপনার জন্য আমাদের ব্যবসার বেশ উন্নতি হয়েছে। ধন্যবাদ আপনাকে। এটা আমার কর্তব্য, এখানে ধন্যবাদ দেওয়ার কিছু নেই। আচ্ছা, আমি আসি। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। এইভাবেই দিন চলতে থাকলো। আমি আস্তে আস্তে অফিসে সবার আরও প্রিয় হয়ে উঠতে লাগলাম। কয়েকদিন পর বসের রুমে ডাক পড়লো, তাই বসের রুমে গেলাম। গিয়ে আমি স্যারকে জিজ্ঞেস করলাম,
স্যার, কিছু বলবেন? হুম, আগামীকাল আমার মেয়ে রিনিতার বিয়ে। অবশ্যই তোমাকে আসতে হবে কিন্তু। ঠিক আছে স্যার। আচ্ছা, এবার যেতে পারো। ওকে স্যার। আমি সেই দিনের মতো অফিস করে বাড়ি ফিরে এলাম। পরের দিন সন্ধ্যায় বসের মেয়ের বিয়েতে গিয়ে উপস্থিত হলাম। অফিসে সবাই এসেছে, যে যার মতো গল্প করছে। আমি একা একা দাঁড়িয়ে আছি, কারণ অফিসে কারোর সঙ্গে আমার তেমন কোনো পরিচয় নেই। আমি কারোর সঙ্গেই কথা বলি না, দরকার ছাড়া বসের সঙ্গেও কথা বলি না। আগে অবশ্য আমি এমনটা ছিলাম না, তবে সময়ের সাথে সাথে নিজেকে পরিবর্তন করে নিয়েছি। এখন একাকী থাকতে থাকতেই একাকিত্বকে আমি সঙ্গী করে নিয়েছি। কোলাহল এখন আমার একটুও সহ্য হয় না, তাই একাই দাঁড়িয়ে আছি। হঠাৎ আমি পেছন থেকে শুনতে পেলাম, কেমন আছো চয়ন? সেই পরিচিত কণ্ঠ শুনে আমি পিছন ফিরে তাকালাম। সেই পরিচিত মানুষটা আমাকে বললেন, কেমন আছো? খুব ভালো আছি। আমাকে জিজ্ঞেস করবে না আমি কেমন আছি? টিচাররা কোনো মেয়ের ভালো মন্দ জিজ্ঞাসা করতেই জানে না, তারা শুধু রাস্তাঘাটে মেয়েদেরকে বিরক্ত করতে জানে। সরি, আসলে আমি সেদিন বেশি রেগে গিয়েছিলাম, তাই কি না কি বলেছি ঠিক নেই। সেদিনের ঘটনার জন্য আমি দুঃখিত। আপনার এই রাগের কারণে একটা ছেলে তার পরিবার হারিয়েছে, মান সম্মান হারিয়েছে, সব কিছু হারিয়েছে। আমি ভাবতেই পারিনি আমার রাগের কারণে তোমার এত ক্ষতি হবে। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আনিকা মাথা নিচু করে বসে আছে, চোখ দিয়ে জল পড়ছে। আমি আর সহ্য করতে না পেরে বলেই উঠলাম, দেখুন ম্যাডাম, এইভাবে এখানে কাঁদবেন না। নাকি এবার আমাকে গণপিটুনি খাওয়াতে চান? কোনটা? হ্যাঁ? অনিকা আর কিছু না বলে কাঁদতে কাঁদতে চলে গেল। কাঁদুক, যত ইচ্ছে কাঁদুক, তাতে আমার কিচ্ছু যায় আসে না। অতপর ভালোভাবে বিয়েটা শেষ হলো। একটু আগেই জানতে পারলাম অনিকা বসের ভাইয়ের মেয়ে, তবে তারা আমাদের ব্যাপারে কিছু জানেন না। আবার আগের মতো অফিস করতে লাগলাম। সপ্তাহখানেক বাদে আজ একদম অফিস টাইমে অফিসে আসলাম। রুমে ঢুকে দেখি বস আর অনিকার বাবা বসে আছেন। আমি গিয়ে আমার চেয়ারটাতে বসে পড়লাম। স্যার, আজকে হঠাৎ আমার কেবিনে? তোমার সাথে একটা কথা বলার ছিল। হ্যাঁ স্যার, বলুন। আমি ভেবেছিলাম আমার মেয়ে রিনিতার সাথে তোমার বিয়ে দেব, কিন্তু ও ভালোবেসে বিয়ে করলো, তাই ভাবছি অনিকার সাথে তোমার বিয়ে দেব। এতে কি তোমার কোনো আপত্তি আছে? দেখুন স্যার, আপনি তো আমার অতীতে ঘটে যাওয়া বাজে ঘটনা সম্পর্কে সবই জানেন, তাই না? আর সেই ঘটনার জন্য অনিকা দায়ী। এবার আপনিই বলুন স্যার, আমার কি ওকে বিয়ে করা উচিত? যার জন্য আমি পরিবার হারিয়েছি, তাকে বিয়ে করলে আমি বা আপনার ভাইজি কি সুখে থাকতে পারবো? চয়ন, আমরা সবটা জানি। অনিকা আমাদের সবটাই বলেছে। রিনি তার বিয়েতে তোমাকে দেখার পর থেকে সারাদিন কেঁদেই যাচ্ছে। এভাবে চলতে থাকলে মেয়েটা অসুস্থ হয়ে যাবে। মেয়েটাকে বাঁচাও তুমি। পারবেন আপনার মেয়ে আমার কাছ থেকে যা যা কেড়ে নিয়েছে সেই সব কিছু ফিরে দিতে? তুমি যদি চাও আমি তোমার পরিবার তোমাকে ফিরিয়ে দেব, আর তোমাকে তো আগে চাকরি দিয়েছি। যদি আমার পরিবার ফিরে দিতে পারেন এবং যদি আমার পরিবার এই বিয়েতে রাজি থাকে, তবেই আমি অনিকাকে বিয়ে করব। ঠিক আছে, আমরা আসি। ওকে। দেখতে দেখতে কয়েকদিন চলে গেল, কিন্তু কিছুই আর আগের মতো হলো না। অফিসে বসে কাজ করছিলাম, হঠাৎ ফোনটা বেজে উঠল। ফোনের স্ক্রিনে বসের নামটা ভেসে উঠল। আমি রিসিভ করেই বললাম, হ্যালো। হ্যাঁ চয়ন, আমাদের বাড়িতে আসো এখনই। কেন স্যার? আসলেই দেখতে পারবে। ওকে, আসছি। অতঃপর অফিস থেকে বেরিয়ে বসের বাড়ির দিকে রওনা হলাম। বসের বাড়ির ভেতরে ঢুকতে দেখতে পেলাম মা আর বাবাকে। মা আমাকে বুকে জড়িয়ে ধরে কেঁদে উঠল। আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না। মানবীয়নের পালা শেষ করে বসের কথা মতো অনিকার সঙ্গে অনিকার রুমে গেলাম। অনিকা রুমে ঢুকতেই অনিকা আমাকে জড়িয়ে ধরে কেঁদে উঠল। কি করছেন ম্যাডাম? একজন ইফটিজারকে এবার জড়িয়ে ধরছেন কেন? হ্যাঁ, ধরেছি, বেশ করেছি। যদি আপনাকে বিরক্ত করি? তোমার যা ইচ্ছে করো, কিন্তু আমাকে আর কষ্ট দিও না।
আগের মতো আপন করে নাও না প্লিজ। অনিকাকে আমি খুব ভালোবাসি, তাই ওর কান্না দেখে আমি সব কিছু বলে গিয়ে ওকে আবার নতুন করে পকেটে নিলাম আর বাড়ি দিলাম নতুন এক গন্তব্যের উদ্দেশ্যে, আমাদের নতুন পথের উদ্দেশ্যে। একটা কথা বলি আপনাদের, ভালোবাসায় মান অভিমান থাকা ভালো, তবে তা অতিরিক্ত নয়, কারণ অতিরিক্ত কোনো কিছুই ভালো নয়, সেটা মান হোক আর অভিমান হোক। চলুন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদেরকে এভাবেই সাপোর্ট করে যাবেন। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।